অনার্স চতুর্থ বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব তোমাদের টেন্সর অ্যানালাইসিস সাবজেক্টের স্থানাঙ্ক, ভেক্টর এবং টেন্সর এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। শুরুতেই আমরা যে ইনফরমেশনটা একটু দেখার চেষ্টা করব। প্রথমত আমরা শিখব ক্রোনেকার ডেল্টা। কি শিখব? প্রথম শিখব হচ্ছে ক্রোনেকার ডেল্টা। কারণ আমাদের এই টেন্সর অ্যানালাইসিসের ম্যাথগুলা করতে হলে বা থিওরিগুলার অ্যান্সার করতে হলে আমাদের এই শুরুর দিকের এই বেসিক ক্লাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো শুরুতেই আমরা দেখব কি ক্রোনেকার ডেল্টা। মানে বলছে ক্রোনেকার ডেল্টা, ডেল্টা তো নিচে আছে কত আই জে, অথবা ডেল্টা উপরে আই নিচে জে প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রিয় ভাই বোনেরা, আজকে থেকে আমরা মনে রাখবো, যদি আমাদের এই ডেল্টার উপরে থাকে আই আর ছোট হাতের আর নিচে থাকে জে, এইটাকে আমরা কি বলবো? এটাকে বলা হবে ক্রোনেকার ডেল্টা। 1868 সালে ক্রোনেকার প্রথম ডেল্টা প্রতীক ব্যবহার করেন। ইহা নিম্নরূপে সংজ্ঞায়িত। অর্থাৎ এই ক্রোনেকার ডেল্টাকে আমরা নিম্নভাবে বলতে পারি। দেখো, যখন এটা খেয়াল করবো, যখন আমাদের এই যে ক্রোনেকার ডেল্টা ইকুয়াল 1, যখন আই ইকুয়াল জে, যদি আই আর জে সমান হয়, অর্থাৎ আই এর মানটা আর জে এর মানটা সমান হয়, সেই ক্ষেত্রে এই যে আমাদের ক্রোনেকার ডেল্টা সমান সমান কত হবে? সমান সমান 1 হবে। আর যখন আমাদের এই আই আর জে এর মানটা সমান হবে না, সমান হলে কি হবে? আমাদের এটা 1 হবে। আর যখন আমাদের আই আর জে সমান হবে না, অর্থাৎ আই নট ইকুয়াল জে, সেই ক্ষেত্রে আমাদের এই ক্রোনেকার ডেল্টা ইকুয়াল কত হবে? 0 হবে। তাহলে আমাদের কিন্তু অঙ্ক করতে গেলে এই দুটো ইনফরমেশন লাগতেও পারে। সো আমরা আজকে থেকে মনে রাখবো, আই আর জে যদি সমান হয় তাহলে ক্রোনেকার ডেল্টা ইকুয়াল 1 হবে। আর আই আর জে ইকুয়াল যদি কি সমান না হয়, সেই ক্ষেত্রে ক্রোনেকার ডেল্টা ইকুয়াল 0 হবে। তারপরে আমরা এখন একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট শিখবো, ডার্বি এবং বাস্তব সূচক। কি শিখবো? এখন আমরা শিখবো ডার্বি সূচক বা বাস্তব সূচক। তাহলে প্রথমত আমরা একটু খেয়াল করি, যে কোনো সূচক বা প্রদত্ত রাশিতে উপর ও নিচে অবস্থানের পুনরাবৃত্তিক হয় তাকে ডার্মি বা আমব্রাল বা বধির সূচক বলা হয়। খেয়াল করতে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। যে কোনো সূচক বা প্রদত্ত রাশিতে, কোথায় বলতো ভাইয়া? আমাদের কোথায়? উপরে ও কি উপর ও নিচ অবস্থানে পুনরাবৃত্ত হয় তাকে ডার্মি বা আমব্রাল বা বধির সূচক বলা হয়। অর্থাৎ আমরা কোন একটা সূচক যদি আমাদের, সাপোজ মনে করো এটাকে লিখলাম কি আমাদের ক্রোনেকার ডেল্টা, তাই না? উপরেও আই থাকলো, নিচেও আই থাকলো। যদি আমাদের উপর এবং নিচে কি হয়, একই সূচক থাকে বা পুনরাবৃত্তিক হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? যে ডার্মি বা কি বলতো বধির সূচক। তাহলে এখানে যেহেতু ক্রোনেকার ডেল্টার উপরে আই নিচেও আই, তাহলে এইটাকে আমরা এই আই যে সূচক, এটাকে আমরা কি বলবো? আই সূচক আমরা বলবো ডার্বি সূচক। কি ভাইয়া? ডার্বি সূচক। তাহলে আজকে থেকে মনে রাখবো, কোন অঙ্কের মধ্যে যদি উপর এবং নিচে একই কি থাকে, সূচক থাকে, বা সেই সূচককে আমরা কি বলবো? ডার্বি সূচক। আবার প্রদত্ত রাশিতে কোন সূচক পুনরাবৃত্তিক না হলে, অর্থাৎ কি কি হচ্ছে, কোন সূচক কি পুনরাবৃত্তিক না হলে তাকে বাস্তব বা স্বাধীন সূচক বলা হয়। মানে দেখো ভাইয়া, এখানে আমরা একটা বিষয় খেয়াল করে লিখলাম, লিখলাম কি ক্রোনেকার ডেল্টা, তখন এখানে লিখলাম আই, মনে করো সাপোজ এখানে লিখলাম কত আই, আর এখানে লিখলাম জে। তাহলে মনে করো এখানে আমাদের আই আছে, আবার আইও আছে, তাহলে আইটা আমাদের কি সূচক ভাইয়া? ডার্মি সূচক। বা এখানে আমাদের যে যেটা সূচকটা ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু পুনরাবৃত্তিক হয়নি, মানে একটা সূচকই রয়েছে, এটাকে আমরা কি বলবো? বাস্তব সূচক। তাহলে আমরা একটা উদাহরণ দেখি, বলতে দেখো, এ আই ইন্টু এক্স টু দি পাওয়ার, উপরে আই নিচে জে, রাশিতে আই কে আমরা কি বলবো? আইটাকে আমরা বলবো ভাইয়া ডার্মি সূচক, এবং যেটাকে আমরা কি বলবো? বাস্তব সূচক। তাহলে আমরা কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়েছি, ডার্বি সূচক মানে হচ্ছে পুনরাবৃত্ত হবে, আর বাস্তব সূচকটা কি পুনরাবৃত্ত হবে না। তাহলে আমরা এখন চলে যাবো আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচনায়। সো আমরা এখন একটা প্রশ্নের সমাধান করব। আমাদের প্রশ্নটি বলছে, প্রমাণ করো যে ক্রোনেকার ডেল্টা ইকুয়াল এন। খেয়াল করতে হবে ভাইয়া, এই ক্রোনেকার ডেল্টার মধ্যে আমাদের উপরেও কি আছে? আই আছে, নিচেও কি আছে? আই আছে। তাহলে আইটা এখানে কি সূচক? আইটা কিন্তু ভাই এখানে আমাদের ডার্বি সূচক। তাহলে লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? ক্রোনেকার ডেল্টা
উপরেও আই নিচেও আই, তাহলে এটাকে আমরা সামেশন দিয়ে লিখতে পারি। দেখো সামেশন আই ইকুয়াল 1, কারণ কি ভাইয়া দেখো এই আই এর মানটা কত 1 থেকে কোন পর্যন্ত ভাই আমাদের n পর্যন্ত, তাহলে আমাদের এখানে আই এর মানটা কি দেওয়া আছে, আই এর মান আই মানে কি আই থেকে আই, তারপরে ধরে নিলাম এই আই এর মানটা কি 1 থেকে শুরু হয়ে কোন পর্যন্ত n পর্যন্ত, তাহলে সামেশন আই ইকুয়াল 1 থেকে n কোণেকার ডেল্টা আই বাই আই। তাহলে এইটার মানে কি, এটার মানে হচ্ছে আমাদের এই সামেশনটা উঠায় নিলে এই পার্টটা কয় পর্যন্ত হবে, n পর্যন্ত পার্ট হবে। তাহলে আমরা একটা পার্ট দিলাম, দেখো খেয়াল করতে হবে আই আই থেকে আই, তাহলে আমরা প্রথমত এখানে কি বসাবো, সামেশন উঠাই দিয়ে আই ইকুয়াল 1 বসাবো, তাহলে 1 বসালে কি হবে কত, এখানে কত হবে 1/1, তারপরে কি 2 দিলে কি হবে কোণাকার ডেল্টা 2/2, কোণাকার কি হবে আমাদের 3/3 ডট কি হবে ডট কোণাকার ডেল্টা n বাই কিন্তু n। তাহলে প্রিয় ভাই বোনেরা এটার মানে কিন্তু আমাদের 1, এটার মানেও কি আমাদের 1, এটার মানেও কি আমাদের ভাই 1, অর্থাৎ n সংখ্যক। তাহলে আমরা 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 ডট ডট, এটার মানে কি ভাইয়া, এর মানে হচ্ছে কত n সংখ্যক। কিভাবে এটার মান 1 আসতে খেয়াল করো, আমরা একটু পিছনে যাই। আমরা এখানে জেনেছিলাম যে কোণাকার ডেল্টা আই জে ইকুয়াল 1 কখন হবে, যখন আই ইকুয়াল জে, মানে আই এর যে সমান হবে। লিখে আমরা একটা বিষয় খেয়াল করি ভাইয়া, এখানে আমাদের রয়েছে দেখো কোণাকার ডেল্টা মনে করো 1/1, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি কোণাকার ডেল্টা আই মানে জে, এটা মূল সূত্র। তাহলে কোণাকার ডেল্টা কি ছিল, আই ইকুয়াল যেটা জে সমান ছিল না, এটা বলতে পারি কি 1 আর 1 সমান মানে 1। তাহলে সেম ভাবে কোণাকার ডেল্টা 2 আর 2 এ আই আর জে সমান, তাহলে কি বলতে পারি এটা মানে 1। তাহলে এটার মান যদি 1 হয়, এটা 1 এটা 1, তাহলে 1 কয়টা হচ্ছে n সংখ্যক 1 হচ্ছে, n সংখ্যক 1 মানেই ভাই আমরা বলতে পারি n। তাহলে ইহাই নিম্নে আমাদের এই প্রশ্নের সমাধান। আশা করছি প্রিয় ভাই বোনেরা এই প্রশ্নটি তোমরা কিন্তু খুব ক্লিয়ারলি পারবা ইনশাআল্লাহ। দেখবো পরবর্তী স্লাইড আমাদের কি আছে, পরবর্তী স্লাইডে খুবই গুরুত্বপূর্ণ আমরা একটু খেয়াল করবো কন্টাভেরিয়েন্ট এবং কোভেরিয়েন্ট ভেক্টর বা টেনসর। আমরা এইটা যাওয়ার আগে আমরা আগে একটু টেনসরের ধারণা নেব। কিসের ধারণা নেবো, টেনসরের ধারণা নেব। মনে রাখতে হবে এই টেনসর বই পড়তে গেলে আমাদের এই কন্টাভেরিয়েন্ট বা কোভেরিয়েন্ট ভেক্টর সম্পর্কে বিস্তারিত আলোচনা কিন্তু জানতে হবে। তাহলে শুরুতেই আমরা জানার চেষ্টা করবো টেনসর কি। তাহলে বলছে দেখো যে সকল ভৌত রাশিকে সঠিকভাবে প্রকাশ করতে হলে 2 বা ততোধিক দিক প্রয়োজন হয়। তাহলে ভাই আমরা একটা ভৌত রাশিকে কি সঠিকভাবে যদি প্রকাশ করতে চাই তাহলে কি লাগবে, 2 বা ততোধিক দিক প্রয়োজন হয়। জাস্ট একটা দিক হলে হবে না কিন্তু ভাই, 2 দিক বা 3 দিক বা 4 দিক হতে হবে। তাই এখানে বলছে যে সকল ভৌত রাশিকে সঠিকভাবে প্রকাশ করতে হলে 2 বা ততোধিক দিক প্রয়োজন হয় সেই সকল ভৌত রাশিকে টেনসর বলা হয়। যেমন কোন স্থিতিস্থাপক সমস্যায় স্ট্রেস ভেক্টর এফ, কি বললাম ভাইয়া, স্ট্রেস ভেক্টরকে আমরা প্রকাশ করলাম ভেক্টর এফ দ্বারা, ও স্টাইন ভেক্টর ভেক্টর বরাবর এক্স হলে এদের মধ্যকার সম্পর্ক নিম্নরূপে প্রকাশ করা যায় ভেক্টর এফ ইকুয়াল কে ইন্টু ভেক্টর এক্স, যেখানে কে স্কেলার রাশি। তাহলে ভাই এটা হচ্ছে আমাদের টেনসরের ধারণা। টেনসরটা কি হবে ভাইয়া, কোন একটা ভৌত রাশিকে সঠিকভাবে যদি আমরা প্রকাশ করতে চাই তাহলে কি লাগবে, 2 বা ততোধিক দিকের প্রয়োজন হয়। তাহলে এটা হচ্ছে টেনসর। এখন আমরা মূলত টেনসর বা কোভেরিয়েন্ট বা কন্টাভেরিয়েন্ট ভেক্টরটা কিভাবে হতে পারে সেটা আমরা খেয়াল করব। খুবই গুরুত্বপূর্ণ ভাই, এগুলো কিন্তু মনে রাখতেই হবে। প্রথমত আমরা যে পার্টটা খেয়াল করব, দেখো কোয়ান্টাভেরিয়েন্ট এবং কি একটা কোয়ান্টাভেরিয়েন্ট আর একটা কি আমাদের কোভেরিয়েন্ট ভেক্টর। তাহলে ভাইয়া আমাদেরকে আগে জানতে হবে এই কোয়ান্টাভেরিয়েন্টের অপর নাম কি। এই কোয়ান্টাভেরিয়েন্টের অপর নাম বা আমরা বলতে পারি প্রচলিত ভেক্টর। কি বলতে পারি ভাই, প্রচলিত কি প্রতিচল ভেক্টর। কি বলে ভাই, বলতে পারি প্রতিচল ভেক্টর। আর আমরা এই কোভেরিয়েন্টকে বলতে পারি সহচল ভেক্টর। কি ভাইয়া, সহচল। কি ভাই আমাদের সহচল ভেক্টর। তাহলে এই পার্ট কিন্তু আমাদের কোনোভাবে ভুল করা যাবে না। একটা হচ্ছে প্রতিচল ভেক্টর আর এটা কি আমাদের সহচল ভেক্টর। ভাইয়া মনে রাখতে হবে এই দুইটা বিষয় কিন্তু আমাদের মনে রাখতেই হবে, খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা একটু খেয়াল করার চেষ্টা করি মনোযোগ সহকারে এবং অবশ্যই মনে রাখতে হবে। তাহলে শুরুতে আমরা দেখতে পাচ্ছি, দেখো এক নম্বর কোনটা, কোয়ান্টাভেরিয়েন্ট বা প্রতিচল ভেক্টর। তাহলে x⁴1, x⁴2 ডট ডট x⁴n স্থানাঙ্ক পদ্ধতির
n সংখ্যক পদ সম, তাহলে আমরা এই এক্স ওয়াই জেড বলতে পারি, বা এক্স টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার 2 ডট ডট এক্স টু দি পাওয়ার n স্থানাঙ্ক পদ্ধতির কি সংখ্যক n সংখ্যক পদ কি হতে পারে, a টু দি পাওয়ার 1 a টু দি পাওয়ার 2 ডট ডট a টু দি পাওয়ার n যদি ভেক্টর x টু দি পাওয়ার 1 ভেক্টর x টু দি পাওয়ার 2 ডট ডট ভেক্টর x টু দি পাওয়ার n স্থানাঙ্ক পদ্ধতির n সংখ্যক পদ সম। দেখো এখানে আমাদের কোনো ভেক্টর ছিল না বলেই এখানে কোনো ভেক্টর নাই, এখানে আমাদের কি রয়েছে, ভেক্টর রয়েছে বা বার রয়েছে, ভেক্টর আছে বলতে আমরা এটা কি বলতে পারি, ভেক্টর বলতে পারি। তাই বলছে ভাইয়া যে এই স্থানাঙ্ক পদ্ধতির n সংখ্যক পদ এত এর সাথে a টু দি পাওয়ার a ভেক্টর i ইকুয়াল ডেল ভেক্টর এক্স আই বাই ডেল এক্স জে ইন্টু এ জে। খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করতে হবে যেখানে আই এর এবং জে এর মানটা কত হবে, আই এর এবং জে এর মান 1 2 3 ডট ডট n রূপান্তর সম্পর্ক দ্বারা সম্পর্কিত হয়, তবে a1 a স্কোয়ার ডট ডট a1 পদসম কোয়ান্টাভেরিয়েন্ট বা প্রতিসল ভেক্টর অথবা একমাত্রার কোয়ান্টাভেরিয়েন্ট টেন্সর অংশক বলা হয়। খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। তাহলে এখানে আমাদের ভাইয়া এই a1 a2 an কি বলা হয়, কোয়ান্টাভেরিয়েন্ট বা প্রতিচল ভেক্টর। আবারও বলছি কি হবে ভাইয়া, a1 a স্কয়ার ডট ডট n এটাকে আমরা কি বলবো, কোয়ান্টাভেরিয়েন্ট বা প্রতিচল ভেক্টর অথবা কয় মাত্রার, অথবা একমাত্রার কোয়ান্টাভেরিয়েন্ট টেন্সরের অংশ। তাহলে ভাই আমরা যখন এই অধ্যায়ের ম্যাথ সমাধান করব তখন আমাদের এখানে a1 a2 a1 a স্কয়ার ডট ডট n এইগুলাকে আমরা কি বলবো, যে একমাত্রার কোয়ান্টাভেরিয়েন্ট টেন্সরের অংশ, বা আমরা বলতে পারবো যে কোয়ান্টাভেরিয়েন্ট প্রতিচল ভেক্টর। তাহলে ভাইয়া খেয়াল করতে হবে একমাত্রার কথা আসলে আমাদের কি আসবে, একটু দেখে নি। একমাত্রা আসলে দেখো এখানে খেয়াল করতে হবে, যে এইটা খেয়াল করতে হবে ভাইয়া, একমাত্রার কথা আসলে দেখো কি আসবে, যে ভেক্টর এ আই ইকুয়াল ডেল এক্স ভেক্টর আই বাই ডেল এক্স জে ইন্টু এ জে। মনে রাখতে হবে ভাই এই কোয়ান্টাভেরিয়েন্ট, কোন ভেরিয়েন্ট ভাইয়া, কোয়ান্টাভেরিয়েন্ট বা সহচল, কোয়ান্টাভেরিয়েন্ট বা সহচল হলে আমাদের এই ভেক্টর আইটা কোথায় হবে, এই যে ডার্মি সূচকটা কোথায় হবে, আমাদের ভেক্টর এর উপরের হবে। আরো একটা বার আমরা খেয়াল করি, কোভেরিয়েন্ট, এটা কি ভাই কোভেরিয়েন্ট বা কি বলতো সহচল ভেক্টর। যদি কোভেরিয়েন্ট হয় তাহলে অবশ্যই এই ভেক্টর আইটা উপরে ছিল এটা উপরে না হয় আমাদের কোনটা হবে, এটা হবে নিচে ভাইয়া, এটা হবে কিন্তু নিচে, অর্থাৎ এটার উল্টা। খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে বাংলা লেখা যা রয়েছে এখানেও তাই রয়েছে। যদি কোয়ান্টাভেরিয়েন্ট বা প্রতিচল ভেক্টর হয় সেই ক্ষেত্রে আমাদের একমাত্রার কোয়ান্টাভেরিয়েন্ট টেন্সরের অংশ কি হবে, ভেক্টর এ উপরে কি হবে আই ইকুয়াল ডেল এক্স ডেল এক্স ভেক্টর আই বাই ডেল এক্স জে ইন্টু এ জে। এটা কিন্তু আমাদের ভেক্টর রূপান্তরের সূত্র বলেই পরিচিত, আমাদের কিন্তু ম্যাথগুলা করতে গেলে এই সূত্রটা কাজে লাগবে। তাহলে ভাই এটা ছিল একমাত্রার কোয়ান্টাভেরিয়েন্ট টেন্সরের অংশ, আর এটা কি আমাদের কোভেরিয়েন্ট। তাহলে কি দেখো এটা কি আমাদের কোভেরিয়েন্ট টেন্সরের অংশ বলা হবে। তাহলে আমাদের খেয়াল করতে হবে এই আইটা দিলাম কোথায়, নিচে, তাহলে এটা উল্টে যাবে, তাহলে তখন জে যাবে কোথায়, উপরে, আর আই আসবে কোথায়, নিচে। ভাইয়া বিষয়টা ক্লিয়ার, ইন্টু আই জে। তাহলে ভাইয়া খেয়াল করতে হবে এই যে কোয়ান্টাভেরিয়েন্ট হলে ভেক্টর এর পাওয়ার কি হবে, আই হবে, আর কোভেরিয়েন্ট হলে ভেক্টর এর নিচে কি থাকবে, জে থাকবে, তখন এই পার্টটা কিন্তু ভাই উল্টে যাবে। খুবই ইম্পর্টেন্ট পার্ট। তাহলে এইটা আমরা শিখলাম কি, যে একমাত্রার কোয়ান্টাভেরিয়েন্ট কি টেন্সরের অংশক এবং একমাত্রার কি কোভেরিয়েন্ট টেন্সরের অংশক। এখন আমরা শিখবো 2 মাত্রা 3 মাত্রা, ঠিক আছে ভাইয়া। তাহলে আমরা এখন আমরা জানার চেষ্টা করবো, দেখো 2 মাত্রা কয় মাত্রার, দেখো 2 মাত্রার কোয়ান্টাভেরিয়েন্ট বা প্রতিচল টেন্সর বা ভেক্টর যাই বলো না কেন, তাহলে আমরা এখন শিখবো কয় মাত্রা, 2 মাত্রা। তাহলে ভাই একদম সেম ভাবে x1 x স্কয়ার ডট ডট x টু দি পাওয়ার n স্থানাঙ্ক পদ্ধতি, আগে ছিল কি শুধু n সংখ্যক, এখন কি হবে n স্কয়ার সংখ্যক পদ সম a i যে যদি ভেক্টর x1 ভেক্টর x স্কয়ার ডট ডট ভেক্টর x এর স্থানাঙ্ক পদ্ধতির কি হবে n স্কয়ার সংখ্যক পদ সম। এখানে আমাদের কি ভাই বলতো, ভেক্টর এর পাওয়ার, সাপোজ আমরা পদ সম কি ধরে নিয়েছি, pq এর সাথে a। তাহলে আগে আমাদের কি ছিল ভাই, আগে ছিল কিন্তু আমাদের এক মাত্রা, অর্থাৎ শুধু আই দিয়ে আমরা কাজ করছি। এখন কয় মাত্রার ভাইয়া,
দুই মাত্রার, তাহলে আমাদের এন স্কোয়ার কি পদ সংখ্যা কত হবে পি কিউ। তাহলে বলতে পারি দেখো এ ভেক্টরের পাওয়ার কি, এ ভেক্টরের পাওয়ার আছে আমাদের পি কিউ। এ ভেক্টরের পাওয়ার যদি পি কিউ হয়, খেয়াল করতে হবে ইকুয়াল ডেল এক্স ভেক্টর পি ইন্টু ডেল এক্স ভেক্টর কিউ বাই ডেল এক্স পাওয়ার আই ইন্টু ডেল এক্স পাওয়ার জে ইন্টু আই জে। খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করতে হবে বিষয়টা ভাই। আমাদের সম্পর্ক হচ্ছে কার কার মধ্যে, ভেক্টর পাওয়ার কি আই জে আর কি এ পাওয়ার আই জে বাই কি হবে ভেক্টর এ পি কিউ। তাহলে ভাইয়া খেয়াল করবা, এই আমরা এখন করছি কিসের, কোয়ান্টা ভেরিয়েন্টের। কোয়ান্টা ভেরিয়েন্ট মানে কিন্তু আমাদের কোথায় হবে, উপরে হবে। তাহলে বলে রাখবা এই যে এখানে কয় মাত্রা, দুই মাত্রা পি কিউ, তাহলে অবশ্যই এই পি আর কিউটা আমাদের কোথায় হবে, পি কিউটা অবশ্যই নিচে হবে। আর এখানে আমরা যে ব্যাপারটা ব্যবহার করব আই জে সূচক, একটা ডারমি সূচক, এটা বাস্তব সূচক। এই সূচকটা আমরা কোথায় ব্যবহার করব, হরে। এই দেখো হরের পাওয়ারে, হরে আমরা ডেল বাই ডেল এক্স হর থাকবে তার পাওয়ারে ইন্টু কি থাকবে এ আই জে। দেখো এত যেখানে আই জে পি কিউ ইকুয়াল 1 2 ডট এন রূপান্তর সম্পর্কিত হয়, তবে এ আই জে কে কয় মাত্রা ভাইয়া, দুই মাত্রার কোয়ান্টা ভেরিয়েন্ট বা প্রতিচল ভেক্টর বলা হয়। এটা কিন্তু আমরা অবশ্যই মনে রাখবো। তাহলে ভাইয়া আমরা কিন্তু আরেকটা সূত্র শিখলাম, কয় মাত্রার, দুই মাত্রার কোয়ান্টা ভেরিয়েন্ট বা প্রতিচল টেনসর। এখন আমরা শিখবো দুই মাত্রার কোভেরিয়েন্ট বাকি সহচল টেনসর। একটা কোয়ান্টা ভেরিয়েন্ট আর হচ্ছে কোভেরিয়েন্ট। কোয়ান্টা ভেরিয়েন্ট মানে হচ্ছে আমাদের মান থাকবে কি উপরে, আর কোভেরিয়েন্ট মানে হচ্ছে মান থাকবে আমাদের নিচে। আমরা একটা খেয়াল করি, x1, x² ডট ডট x টু দি পাওয়ার n স্থানাঙ্ক পদ্ধতি একই লেখা, n স্কয়ার সংখ্যক পদ সমূহ কি বলতে পারি আমরা, এ আই জে। আবারও বলছি ভাইয়া, এই কোভেরিয়েন্ট হলে কোথায় হয়, নিচে হয়। যদি ভেক্টর x1, ভেক্টর x² ডট ডট ভেক্টর x এর স্থানাঙ্ক পদ্ধতির n স্কয়ার সংখ্যক পদ সমূহ লিখে আমরা সেম কি লিখবো, এই ভেক্টর এর কোথায় নিচে পি কিউ, এর সাথে কি আগের পার্ট এই পার্ট বাই সেম সম্পর্ক খেয়াল করতে হবে। এখানে কি ছিল, ভেক্টর এর উপরে ছিল পি কিউ, মানে পি কিউটা কোথায় ছিল, উপরে এসেছিল। আর এখন আমাদের কোভেরিয়েন্টের ক্ষেত্রে এই পি কিউটা কোথায় হবে, এই পি কিউ হবে নিচে, তাহলে পি কিউটা অবশ্যই নিচে হবে ইনটু এ আই জে, তাহলে এই আই জেটা কোথায় হবে, উপরে হবে। তাহলে প্রিয় ভাই বোনেরা, আমরা কিন্তু বিষয়টা অবশ্যই লক্ষ্য করছি। তাহলে রূপান্তর সম্পর্ক দ্বারা সম্পর্কিত হয়, তবে এ আই জে কে দুই মাত্রা কোভেরিয়েন্ট টেনসরের অংশ বলা হয়। কয় মাত্রা ভাইয়া, দুই মাত্রা, ঠিক আছে। একটা ছিল আমাদের এরকম এ আই জে, এটাকে বলা হয় কোয়ান্টা ভেরিয়েন্ট, আর এ আই জে এটাকে বলা হয় কোভেরিয়েন্ট। কোয়ান্টা কথা আসলে এই আই জে হবে উপরে, আর কোভেরিয়েন্ট কথা আসলে আই জে হবে নিচে। তাহলে এখন আমরা কোভেরিয়েন্ট টেনসর শিখলাম, কোয়ান্টা ভেরিয়েন্ট শিখলাম, একমাত্র শিখলাম, দুই মাত্র শিখলাম। আমাদের এখন শিখতে হবে মিশ্র টেনসর, কারণ পরীক্ষায় আমরা এই প্রশ্নগুলো সমাধান করতে হলে কোনগুলো মিশ্র, কোনগুলো কোয়ান্টা ভেরিয়েন্ট, কোনগুলো কোভেরিয়েন্ট, এগুলো না জানলে কিন্তু আমরা পারবো না। সো আমরা এখন দেখব দুই মাত্রার মিশ্র টেনসর। কয় ভাইয়া, দুই মাত্রার মিশ্র টেনসর। তাহলে খেয়াল করি সেম ভাবে x1, x² ডট ডট x টু দি পাওয়ার n স্থানাঙ্ক পদ্ধতিতে n স্কয়ার সংখ্যক পদ সমূহ ভেক্টর i বা j, এ উপরে i নিচে j। তাহলে a এর উপরে i, এটাকে বলা হয় কি, বলা হয় a মানে কি আমাদের কি সূচক, i হচ্ছে ডারমি সূচক, আর যেটাকে আমাদের বাস্তব সূচক। যদি ওই যে ভেক্টর x টু দি পাওয়ার 1, ভেক্টর x² ডট ডট ভেক্টর x টু দি পাওয়ার n স্থানাঙ্ক পদ্ধতি n স্কয়ার সংখ্যক পদ সমূহ, সাপোজ আমরা পদ সমূহ ধরে নিলাম কি ভেক্টর এর কি হবে পি আর কিউ, এখানে ভেক্টর নেই, পদ সমূহ কি এ আই জে, এখানে ভেক্টর আছে, এর পদটা কি থাকবে ভেক্টর কি বলতো এ পি কিউ এর সাথে সম্পর্কিত। অর্থাৎ এই দেখো খেয়াল করো ভাইয়া, যদি ওই দুইটা কোথায় থাকে, উপর এবং নিচে থাকে, তাহলে সেইটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো মিশ্র টেনসর। একটা বিষয় তোমাকে খেয়াল করতে হবে ভাইয়া, এইটা ছিল আমাদের কোয়ান্টা ভেরিয়েন্ট মানে হচ্ছে নিচে, কোয়ান্টা ভেরিয়েন্ট মানে হচ্ছে উপরে, আর কোভেরিয়েন্ট মানে হচ্ছে নিচে। বাট মিশ্র বললে উপর এবং নিচে। তাহলে এখানে ছিল আমাদের কোভেরিয়েন্ট মানে পিকিউ ছিল নিচে, মানে আমরা দুইটা পিকিউ নিচে নিয়েছিলাম, তাই না। আর মিশ্র কথা আসলে কি হবে ভাইয়া, মিশ্র আসলে হবে উপর এবং নিচে। তাহলে খেয়াল করতে হবে
উপরে আমরা দিলাম পি, নিচে কিউ। তাহলে উপরে আমাদের কি থাকবে, এটা পি এর পার্ট থাকবে, আবার কিউ এর পার্ট থাকবে। আবার পাশে কি হচ্ছে এ ইন্টু আই জে। তাহলে আমাদের ভাইয়া কি নিচে এই যে উল্টা, নিচে হবে ডেল এক্স টু দি পাওয়ার আই আর কি ডেল এক্স টু দি পাওয়ার জে। তাহলে এটাকে আমরা কি বলবো ভাইয়া, মিশ্র টেন্সর। কি টেন্সর ভাইয়া, মিশ্র টেন্সর। কয় মাত্রার, 2 মাত্রার। তাহলে হয় তবে এ আই জে কে 2 মাত্রার মিশ্র টেন্সরের অংশ বলা হয়। সো প্রিয় ভাই বোনেরা, আমাদের কিন্তু এই বিষয়গুলা অবশ্যই কাজে লাগবে। তাহলে আমরা 2 মাত্রা শিখলাম, এখন আমরা একটু দেখি 3 মাত্রার। একই সেম, কয় মাত্রা ভাইয়া, 3 মাত্রা কোভেরিয়েন্ট। তাহলে সিম্পল ভাই খেয়াল করো, এখানে ছিল আমাদের এই যে এটা এই যে কয় মাত্রার, 3 মাত্রার। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি নেবো, এ আই জে কে। আর এখানে আমাদের কি থাকবে, ভেক্টর মানে কি নেবো আমরা, ভেক্টর কত, এ টু দি পাওয়ার পি কিউ আর। 2 মাত্রা শুধু আমরা নিছিলাম আই জে, আর কি নিলাম এ পি কিউ। 3 মাত্রা আমরা কি নিচ্ছি, আই জে কে কত হবে, পি কিউ আর। তাহলে সম্পর্কটা কেমন হবে, 3 মাত্রার কোনটা, কোনটা ভেরিয়েন্ট, কোনটা মানে হচ্ছে উপরে, অর্থাৎ এ ভেক্টর পি কিউ আর ইকুয়াল, খেয়াল করতে হবে এই উপরে 3টে কোথায় হবে, উপরে হবে। আর আই জে কি হবে আমাদের, নিচে হবে আই জে কে। তাহলে এটা আই জে কে, এটা কোনটা ভেরিয়েন্ট। আর যদি ভাই আমাদের এটা হতো কি, আমাদের কি বলতো কোভেরিয়েন্ট। তাহলে কোভেরিয়েন্ট যদি হতো তাহলে উল্টা, কিন্তু কোভেরিয়েন্ট মানে কি আমাদের এ কত, পি কিউ আর। আমরা কি লিখতাম, ডেল এক্স আই ডেল এক্স জে ডেল এক্স কে বাই কত, ডেল এক্স টু দি পাওয়ার ভেক্টর পি ডেল এক্স টু দি পাওয়ার ভেক্টর কিউ ডেল এক্স টু দি পাওয়ার ভেক্টর আর ইন্টু এ আই জে কে। তাহলে ভাই আমরা সবাই জানি যদি আমাদের কোয়ান্টা ভেরিয়েন্ট হয় তাহলে হবে উপরে, আর কো ভেরিয়েন্ট হলে কত হবে, নিচে। আমাদের এই অধ্যায়ের সর্বশেষ যে বেসিকটা আমাদের শিখতে হবে, টেন্সরের মাত্রা বা ক্রম। এটা শিখলে কিন্তু আমরা এই অধ্যায়ের মোটামুটি বিভিন্ন প্রশ্নের সমাধান করতে পারবো। তাহলে আমরা একটু খেয়াল করি, বলছে টেন্সরের মোট বাস্তব বা স্বাধীন সূচক কি সংখ্যাকে ওই টেন্সরের মাত্রা বা ক্রম বলা হয়। তাহলে এ পি কিউ একটি, খেয়াল করবো এটা কয় মাত্রা ভাইয়া, এ পি কিউ মানে কয় মাত্রা, একটি আমরা জানি 2 মাত্রা। 2 মাত্রার কি বলতো, 2 মাত্রার বা 2 ক্রমের কোভেরিয়েন্ট। কোভেরিয়েন্ট মানে কোথায় হয় ভাইয়া, নিচে হয়। এটা কয় মাত্রার, এটা 3 মাত্রার। উপরে হলে কি হয়, কোয়ান্টা ভেরিয়েন্ট। তাহলে বলতে পারি এ পি কিউ আর একটি 3 মাত্রার বা 3 ক্রমের কোয়ান্টা ভেরিয়েন্ট টেন্সর। এখন দেখো ভাইয়া, আমরা দেখতে পাচ্ছি এই যে উপরে পি আছে কি আছে, এটা কি বলা হয়, যদি উভয় থাকে, উপরেও থাকে নিচেও থাকে, তাহলে সেটাকে বলা হয় মিশ্র টেন্সর। তাহলে খেয়াল করতে হবে এ পি কিউ আর নিচে এস, একটি কয় মাত্রা ভাইয়া, 4 মাত্রার বা 4 ক্রমের মিশ্র টেন্সর। এখানে কয়টা আছে, 5টা, সরি 3টা না, একটু 3 মাত্রা বা 3 ক্রমের মিশ্র টেন্সর। সো প্রিয় ভাই বোনেরা, আশা করছি তোমরা এই টাইপের বেসিক জিনিসগুলো অবশ্যই মনে রাখতে হবে, কারণ আমাদের পরবর্তীতে ম্যাথ করতে গেলে কিন্তু অবশ্যই কাজে লাগবে। সো প্রিয় ভাই বোনেরা, আজকের এ পর্যন্তই। একটা কথাই মনে রাখবা, একটা অনুরোধ থাকবে, তোমাদের এই বেসিক ক্লাসটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, না হলে কিন্তু এই অধ্যায়ের ম্যাথগুলা করতে সমস্যায় ফেস করবা। সো আমি আশা করছি ভালো করে আয়ত্ত করবা। আজকের এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।